মেয়েটা যাদের চেনে তাদেরও অনেকে জুয়া খেলে, অবশ্যই। কিন্তু একজন সাধারণ জুয়ারি আর পেশাদার জুয়ারির মধ্যে অনেক তফাৎ। আমি নিজে কখনো খুঁজে পাইনি বটে, কিন্তু অন্যেরা সবসময়ই পায়। মেয়েটা তোমাকে ভালোবাসতো, চোখ তুলে চাইল ডিলান। সত্যি কি? কে জানে। জুয়া খেলতেই হবে এমন কোনো কথা নেই, টাকা ব্যবসায় খাটাতে পারো। গলার স্বর নিচু করল ড্যান। তোমার টাকা আছে, মাইনের শেয়ার আছে। তুমি হঠাৎ নিজের চেয়ারটাকে প্রায় উল্টে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো ডিলান। আমরা যাব ড্যান, সকালেই আমরা রওনা হব। আমাদের জন্যে আস্তবলের লোকজনকে দুটো ঘোড়া তৈরি রাখার কথা বলে দিচ্ছি। পরিকল্পনায় ভরপুর হয়ে দরজা খুলে বাইরে পা দিল ডিলান। ওরা নিশ্চয় ডিলানকে ভয় করত। বন্দুক ব্যবহার করেছিল ওরা। অন্তত ওদের দুজনের হাতে শটগান ছিল। ওর মধ্যে একটা আবার 45 স্পেন্সার। ওর সররাগুলো প্রস্থে মানুষের বুড়ো আঙুলের সমান। কোনো রকম বিপদ সংকেতই সে আগে থেকে পায়নি। তবু ওইটুকু সময়ের মধ্যে খাপ থেকে পিস্তল বের করে ফেলেছিল। বন্দুকের গুলির আওয়াজে ঘরটা কেঁপে উঠল। ছুটে দরজা দিয়ে বেরিয়ে এলো ড্যান। 3 জন লোক বেরিয়ে যাচ্ছে। একজন যাবার আগে পিছন ফিরে চাইল। গিলি 8। এইরকম পরিস্থিতিতে কি করতে হবে তা বহুবার ড্যানকে অনুশীলন করিয়েছে ডিলান। তাই চিন্তা না করেই অভ্যাস মতো কাজ করে গেল সে। ডিলানের দিকে একবার চেয়ে দেখল। আগেও অনেক মানুষ মরতে দেখেছে সে। বুঝতে পারছে ডিলান, জানতেও পারেনি আঘাতটা কোন দিক দিয়ে এলো। সোজা উপরতলায় নিজেদের ঘরে চলে এলো ড্যান। চিন্তা করছে না সে, কেবল বুকের ভিতর একটা প্রচণ্ড কষ্ট অনুভব করছে। যন্ত্রচালিতের মতো ডিলান যা শিখিয়েছে তাই করে যাচ্ছে। ট্যাঙ্ক থেকে টাকা বের করলো, অনেক টাকা। শার্টের বোতাম খুলে সোনার মুদ্রাগুলো কোমরে বাঁধা টাকার বেল্টের ভিতর ঠেসে ঢোকালো। তারপর ইন্সব্রাকে ডিলানকে লেখা প্রিন্স ভেরোনিকার চিঠি 3টা বের করে পকেটে পুরে নিচে এলো সে। ওর সারা দেহ কাঁপছে এখন। হঠাৎ ভয় করছে। ক্ষতির পরিমাণটা ধীরে ধীরে টের পেতে শুরু করেছে। ডিলান ন্যাশকে ঘিরেই ছিল ড্যানের গোটা পৃথিবী। সে আর নেই। সেই ছিল তার বাবা, আঙ্কেল, ভাই, বন্ধু, সব কিছুতেই তার সঙ্গে ছিল ডিলান। এখন সে একা, সম্পূর্ণ একা। ড্যানের বয়স এখন প্রায় 15। সারাটা জীবন ঘুরে ঘুরে কেটেছে। শুধু তাই না, প্রায়ই তাকে দুজনের জন্যই সব ব্যবস্থা করতে হতো। হয়তো ডিলান খেলায় জিতছে, কিন্তু ওখানে জিত হলে বিপদ আছে। ড্যানকে সংকেতে জানানো হতো সে কথা। সব ব্যবস্থা সেই করত। আজও তাই করল। লোকজন এখনো হোটেলের সিঁড়ির উপর দাঁড়িয়ে কথা বলছে। আস্তাবলে গিয়ে ওদের ঘোড়া দুটোয় জিন চড়িয়ে হোটেলের পিছনে একটু আড়ালে বেঁধে রাখলো ড্যান। তারপর হোটেলে ফিরে গেল সে। মিস্টার রবসন, হোটেল মালিককে দেখতে পেয়ে বলল ড্যান, আমি চাই আঙ্কেলকে সুন্দরভাবে কবর দেয়া হোক। 2টো স্বর্ণমুদ্রা বের করলো সে। তোমার কথা সবাই শুনবে। তুমি এর ব্যবস্থা করতে পারবে? নিশ্চয়। তোমার এখন ওসব কিছু চিন্তা করার দরকার নেই। যতক্ষণ না সব ব্যবস্থা হচ্ছে তুমি এখানেই থাকো। যা যা করার দরকার সব আমি করব। তবে ওর আত্মীয় স্বজনের জন্যে আমাদের অপেক্ষা করা উচিত। ডিলান ছিল ইতিম। আমি ছাড়া ওর আর কেউ নেই। সেটা ভালো করে বুঝে দেখতে হবে। কিন্তু ও নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ওরা ডিলানকে একটা টিন শেডে নিয়ে গেল।
কফিনের সব জিনিসপত্রই আছে ওখানে। কবর না দেওয়া পর্যন্ত মৃতদেহ ওখানেই রাখা হয়। আগামীকাল সকালে ওকে কবর দেওয়া হবে। শেডে গিয়ে দরজার সামনে লোকটার সাথে কথা বলল ড্যান। মাঝবয়সী লোক, 2 ছেলের বাপ। ওকে শেষবারের মতো একটু দেখতে চাই, বলল ড্যান। ভিতরে এসো। জানি তোমার খুব কাছের মানুষ ছিল সে। আমাদের আর কেউ ছিল না। কি হয়েছিল? জুয়ার ঝগড়া? দরজার গোড়ায় দাঁড়িয়েই সংক্ষেপে পরিষ্কারভাবে ডিলান আর ভেরনিকার পেম আর প্রিন্সকে চাবুক পেটা করবার কথা ওকে শোনালো ড্যান। অতি উচিত শিক্ষাই হয়েছে লোকটার। সারা জীবন মুখের দাগটা থাকবে। যাও, ভিতরে যাও। আমি আছি এখানে। কেউ বিরক্ত করবে না তোমাকে। ভিতরে ঢুকলো ড্যান। টেবিলের উপর একটা লণ্ঠন জ্বলছে। আলোটা ডিলানের উপর পড়েছে। মনে হচ্ছে যেন শুয়ে ঘুমাচ্ছে সে। ওর পাশে গিয়ে দাঁড়ালো ড্যান। কি করতে হবে সে জানে, কিন্তু ভীষণ খারাপ লাগছে ওর। 6 বছর বয়স থেকেই কথাগুলো বারবার বলে ওর ভিতরে গেঁথে দিয়েছে ডিলান। মনে রেখো, মর্গের গার্ডরা সাধারণত ভালো মানুষই হয়, কিন্তু ওদের মধ্যে অনেকে আবার অসৎ থাকে। আমার টাকা পয়সা কোথায় থাকে তুমি জানো। যাই ঘটুক না কেন, ওই টাকা বের করে নিও। হোটেলে লুকানো টাকাও নিয়ে বেরিয়ে পড়ো। আমার সাথে অনেক ঘুরেছো তুমি। পারলে সবসময় ভালো হোটেলে থাকবে। বিশ্বাসযোগ্য যে কোনো কিছু তোমার আঙ্কেলের সাথে দেখা করার কথা আছে বলতে পারো। কাউকে কখনো জানিও না যে কয়েক ডলারের বেশি টাকা তোমার কাছে আছে। টাকা মানুষের ভালো বন্ধু আর রক্ষক হতে পারে। এক মুহূর্ত ইতস্তত করে গেঞ্জির ভিতর গুপ্ত পকেট থেকে ছোট প্যাকেটটা বের করে নিল সে। আর একটা কি যেন রয়েছে, একটা লকেট আর একটা 4কোনা কাগজ। তাড়াতাড়ি ওগুলো পকেটে ভরে ডিলানের বোতামগুলো লাগিয়ে দিল। ধন্যবাদ ডিলান, অস্পষ্ট মৃদু স্বরে বলল সে। বিদায়। গলার কাছে কি যেন উঁচু হয়ে ঠেকে রয়েছে। চোখ ফেটে কান্না আসছে ওর। নিজেকে সংযত রাখবার চেষ্টা করছে আপ্রাণ। সব কিছুর জন্যই ধন্যবাদ। আমার মনে হয় তুমি জানতে আমার কতখানি ছিলে তুমি। আমি তোমাকে ভালোবাসি। আমার আর কেউ ছিল না, কোনোদিন থাকবেও না। তোমার উপদেশ মতোই বেরিয়ে পড়ব। তবে তার আগে তোমাকে উপযুক্ত মর্যাদার সাথে কবর দিয়ে যাব। চিহ্নিত থাকবে কবর, কিন্তু বিশ্বাস করতে পারো আবার ফিরে আসব। শুধু তাই না, একদিন না একদিন ওদের খুঁজে বের করব, গিলি আর ওর সাথের দুজনকে। যখন নাগাল পাই তোমার কথা ওদের স্মরণ করিয়ে ছাড়ব ডিলান। বাইরে বেরিয়ে এলো ড্যান। দরজার সামনের লোকটা ওর কাঁধে হাত রাখলো। ভালো ছেলে তুমি। আমি জানি তোমার কেমন লাগছে। ওই ছিল আমার সব। আমাদের দুজনেরই দুনিয়ায় আর কেউ নেই। বুঝতে পারছি, ফ্যাস ফ্যাসে শোনালো লোকটার গলা। ইচ্ছে করলে আমার ওখানে এসে থাকতে পারো। বেশি কিছু নেই আমার, তবু তোমাকে সাদরেই গ্রহণ করব। ধন্যবাদ। এই রকম কিছু ঘটলে কি করতে হবে তা আমাকে বলে গেছে ডিলান নাশ। অন্ধকারের ভিতর দিয়ে হোটেলে ফিরে এলো ড্যান। বসবার ঘরে দাঁড়িয়ে লোকজন এখনো কি ঘটেছে সেই আলাপ করছে। ওকে দেখে সবাই চুপ হয়ে গেল। মিস্টার রবসন, তোমার সাথে একটু কথা বলতে চাই, বিনীতভাবে বলল ড্যান। ওরা অন্য ঘরে যেতেই পকেট থেকে টাকার প্যাকেটটা বের করলো ড্যান। আঙ্কেল ডিলান সব সময় বলতো তুমি খুব সৎ লোক। এই টাকাটা আমার। এখন কি ঘটবে কিছুই জানি না। এটা তোমার কাছে গচ্ছিত রাখতে চাই। যেভাবে ভালো মনে করো সেভাবেই টাকাটা খাটিও। ইতস্তত করছে ম্যাথিউ। ছেলেটাকে বুঝবার চেষ্টা করছে সে। এত টাকা কোথায় পেলে বাবা? এটা আমার। ডিলান চেয়েছিল আমি যেন তার সব কিছু পাই, কিন্তু এই টাকাটা সব সময় আমার কাছেই রাখত।
পাছে আমাদের ছাড়াছাড়ি হয় তাই। তুমি তো জানো, ও জিতলে অনেক সময় লোকজন সেটাকে ভালো চোখে দেখত না। কথাটা ঠিকই বলেছ। টাকাটা নিল ম্যাথু। ঠিক আছে, এর দেখাশোনা করব। নিজের ছেলের টাকা মনে করেই এর যত্ন নেব। ডিলান তার কবরের জন্যে একটা গোল পাথর চেয়েছিল, গড়িয়ে চলা পাথরের মতো, বলল ড্যান। সে চেয়েছিল ওই পাথরের উপর শুধু তারিখ আর এই কথাগুলো লেখা থাকবে, এখানেই ডিলান্নাস শেষ থেমেছে। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করল ড্যান। ডিলানের জামা কাপড়গুলোর উপর চোখ পড়ল, সব সুন্দর আর দামি পোশাক। তাড়াতাড়ি নিজের জিনিসপত্রগুলো গুছিয়ে নিল। ডিলান তাকে যে 6 ঘোড়ার পিস্তলটা কিনে দিয়েছিল সেটাও নিল। ডিলানের উইনচেস্টারটা নামিয়ে গুলি ভরা আছে কিনা চেক করে বিছানার উপর রাখল। তারপর খামারে কাজ করবার পোশাক পরে নিয়ে জানালার ধারে এগিয়ে গেল। বাইরেটা ভালো করে দেখে নিয়ে জানালা গুলে ঢালু ছাদ বেয়ে কিনারে এসে জিনিসপত্রের পুটলিটা নিচে ফেলল। নিজেও ছাদের কিনার ধরে ঝুলে লাফিয়ে মাটিতে নামল। অন্ধকার ফাঁকা জায়গাটা পার হয়ে আস্তবলের পিছনে চলে এলো ড্যান। ওদের ঘোড়া দুটো রয়েছে ওখানে। অন্ধকারে দাঁড়িয়েই পিস্তলটা কোমরে ঝুলিয়ে নিল সে। বেশি দূরে নয়, কাছাকাছি কোথাও আছে গিলি। কথাটা মনে মনে ভেবে দেখল ড্যান। পিস্তলের হাত তার চমৎকার। ডিলানি হাতে ধরে সব শিখিয়েছে। গত 10 বছর সে ডিলানের পাশাপাশি গুলি ছুঁড়েছে, কিন্তু গিলিকে মোকাবেলা করবার মতো দক্ষতা এখনো সে অর্জন করেনি। অন্য দুজনের জন্যও না, কিন্তু অনেক সময় আছে। ডিলান সবসময় ধৈর্য ধরবার উপদেশ দিত। নিজের ঘোড়ার পিঠে চড়ে ডিলানের ঘোড়াটাকে পিছনে বেঁধে নিয়ে শহর ছেড়ে বেরিয়ে পড়ল ড্যান। প্রথমে কিছুক্ষণ মাঝারি গতিতে ঘোড়া চালিয়ে পরে ঘোড়াকে হাঁটিয়ে নিয়ে চলল সে। সকালের একটু আগে ঘোড়া দুটোকে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে ডিলানের ঘোড়ায় চড়ে আবার এগিয়ে চলল। মেঠোপথ ধরে দক্ষিণ পশ্চিমে যাচ্ছে ড্যান। লোকজন এড়িয়ে যাবার জন্য মাঝে মাঝে টেইল ছেড়ে অন্যদিকে গিয়ে মানুষ পার হয়ে যাওয়ার পর আবার টেইল ধরছে। কোথায় যাবে মনে মনে ঠিক করে রেখেছে সে। ডুরানগোর উত্তরে উঁচু পাহাড়ের উপর একটা ছোট্ট কাঠের কেবিনে যাচ্ছে। চলবার পথে দুবার ডিলানের সাথে ওখানে রাত কাটিয়েছে সে, আর একবার পুরো 1 সপ্তাহ ছিল। সেবার ওরা দুজনে খেটে খুঁটে কেবিনটার অনেক উন্নতি করেছিল। কেবিনের চারপাশের এলাকাটাও ঘুরে ঘুরে দেখেছিল। একটা অ্যাসপেন বাগানের প্রান্তে কেবিন। কাছেই একটা ছোট ঝর্ণা আছে। কয়েক একর মাঠে চমৎকার সবুজ ঘাস জন্মেছে। ঝর্ণাটায় মাছ আর প্রচুর শিকার পাওয়া যায়। বুনো বিজন এলাকায় মানুষ চিন্তা করবার অনেক সময় পায়। চিন্তা করাকে সব সময় উৎসাহ দিত ডিলান। তোমাকে বাস্তব চিন্তা করতে হবে ড্যান, বলেছিল সে। প্রত্যেকটা সমস্যাকে আলাদা করে আর আবেগ বাদ দিয়ে ভাবতে হবে। নিজের প্রতি কঠিন হতে হবে। নিজেকে ফাঁকি দিয়ে মিথ্যা আত্মতৃপ্তিতে নিজেরই ক্ষতি। ডিলান আর এখন নেই যে ওকে পরামর্শ দিয়ে চালিয়ে নেবে, কিন্তু শিক্ষাটা রয়েছে। ড্যানের ভিতরে সত্যিকার শক্তি যোগাচ্ছে ওটা। ডিলান খুব কমই প্রশ্নের সরাসরি উত্তর দিত, তবে নিজেই উত্তর খুঁজে পাওয়ার উপায় আভাসে ইঙ্গিতে বলে দিত। পরিস্থিতিটা ভালো করে বিচার করে দেখতে বসল ড্যান। গিলিকে বিনা শাস্তিতে পার পেতে দেয়া চলে না। একজন জুয়ারির হত্যাকারীকে খুঁজে বের করবার জন্য আইনের লোকদের মাথা ব্যথা নেই। তাছাড়া পশ্চিমের বেশিরভাগ জায়গাতেই আইন একটা স্থানীয় ব্যাপার। এক এলাকার অপরাধের জন্য অন্য এলাকায় শাস্তি হয় না। সুতরাং গিলির সাজা দিতে হলে
ড্যানকেই সক্রিয় ভূমিকা নিতে হবে। ওরা 3জন ছিল। ড্যান ভালো করেই জানে এখন ওদের প্রথম কাজই হবে ভিভিয়ান রিচার্ডকে খুঁজে বের করে টাকা আদায় করা। ডিলানের মৃত্যুর সাথে সাথেই ভিভিয়ানের কাজ শেষ হয়েছে, কিন্তু টাকা দেওয়ার জন্য নিশ্চয়ই ওরা একটা জায়গা আগে থেকেই ঠিক করে রেখেছিল। অবশ্য এখন যতটা সম্ভব দ্রুত পূবে পালিয়ে গিয়ে পুরো টাকাটাই সে মেরে দেওয়ার চেষ্টা করতে পারে। অনেক মানুষের ভিতরেই চুরির একটা প্রবণতা থাকে। ভিভিয়ান যে এর ঊর্ধ্বে একথা জোর দিয়ে বলা যায় না। তবে লোকটা ধূর্ত আর সতর্ক। গিলির মতো বিপজ্জনক লোককে না চটিয়ে যেখানে দেখা করবার কথা সেদিকেই রওনা হবে সে। বিল হিক ওকে উইসিটায় দেখেছিল, কিন্তু সেখান থেকে হেসে গিয়েছিল ভিভিয়ান। সম্ভবত ওখানেই ওরা মিলিত হবে বলে ঠিক করেছে। ভিত্তি করে চলবার মতো এছাড়া ড্যানের আর কিছুই জানা নেই। সেই রাতে ক্যাম্প করবার পর অনেকক্ষণ ধরে দ্রুত পিস্তল বের করা অভ্যাস করল সে। তারপর কিছু খেয়ে নিয়ে আবার প্র্যাকটিসে মন দিল। বিগত বছরগুলোতে তাস, বন্দুক আর কয়েকটা বল শূন্যে ছুঁড়ে খেলার মাধ্যমে ওর হাত আর চোখের গতি অত্যন্ত দ্রুত হয়ে উঠেছে। ডিলানের কথা মতো রোজই অনুশীলন চালিয়ে গেছে ও। প্রত্যেক রাতেই খাপ থেকে পিস্তল তোলা অভ্যাস করে, কিন্তু গুলি করে না। নিজের প্রতি কারো দৃষ্টি আকর্ষণ করতে চায় না সে। আশেপাশের এলাকায় কে আছে কিছুই বলা যায় না। ডুরান্গো পৌঁছে খবরের কাগজ কিনে রিচার্ডকে দিয়ে ডিলান যা লিখেছিল সেই খবরটা দেখতে পেল ড্যান। ডিলান খুন হওয়ার পরদিন সকালে সে নিজেই চিঠিগুলো পোস্ট করেছিল। ওই খবরটা পড়বার পর রিচার্ডের নাগাল পেলে গিলি কি ঘটবে ভেবে মনে মনে হাসল ড্যান। কাগজটা ভাঁজ করে টেবিলের উপর তার প্লেটের পাশে রাখল সে। টাকা বের করবার জন্য পকেটে হাত দিয়ে দেখল ওখানে টাকা নেই। টাকার বেল্ট দুটোতে অবশ্য সোনার টাকা রয়েছে। বেশ কয়েক $1000 রয়েছে ওর সাথে। একটু ইতস্তত করে আবার খবরের কাগজটা তুলে নিয়ে মেলে ধরল ড্যান। কাগজটাকে আড়াল হিসাবে ব্যবহার করে শার্টের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে 3টে স্বর্ণমুদ্রা বের করল। ওগুলো পকেটে ভরবার সময়ে একটা ওর আঙুলের ফাঁক দিয়ে পিছলে মেঝেতে গড়িয়ে গেল। কয়েকজন একসাথে ওর দিকে ফিরে তাকালো। অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি উঠে টাকাটা তুলতে গেল ড্যান। লাল মাটি ভরা একটা ভারী বুটের সামনে গিয়ে থেমেছে ওটা। হাত বাড়াতেই ভারী বুটটা সশব্দে মুদ্রাটার উপর চেপে বসল। পিছিয়ে গিয়ে সোজা হয়ে দাঁড়ালো ড্যান। ওর বুকের ভিতরটা টিপটিপ করছে। ডিলানকে বহুবার এই ধরনের পরিস্থিতি সামলাতে দেখেছে সে, কিন্তু নিজের কখনো এর সম্মুখীন হয়নি। 3জন লোক দাঁড়িয়ে আছে বারে। শেষের লোকটার পা রয়েছে ওর টাকার উপর। আমার টাকার উপর তোমার পা রয়েছে, ভদ্রভাবে বলল ড্যান। দয়া করে পাটা একটু সরাও। একটুও নড়ল না লোকটা, আর সবার দিকে চেয়ে শব্দ করে হেসে উঠল। শোনো, ওর কথা শোনো। রীতিমতো ভদ্রলোক, তাই না? দেখো ছেলে, ওই টাকাটা আমার পকেট থেকে পড়েছে। ওটা তোমার নয়, আমার। 10-12 জন লোক সবাই চেয়ে রয়েছে ড্যানের দিকে। কম বয়স ছেলেটার, কিন্তু ওর কোমরে পিস্তল ঝুলছে। আর যে কোনো মানুষের পিস্তল ঝোলানোর মানেই হচ্ছে তাকে ওটা ব্যবহার করবার জন্য প্রস্তুত থাকতে হবে। মেঝেতে একটা $20 স্বর্ণমুদ্রা পড়েছে, ওটা আমার। গলার স্বর স্বাভাবিক রাখবার চেষ্টা করল ড্যান। পা সরিয়ে নাও। এটা তোমার না, জবাব দিল লোকটা। তবে তুমি ওটা তুলে নিতে পারলে আপত্তি নেই, নিয়ে যাও। পাটা সরিয়ে নিল সে। ড্যান ওটা তুলতে এগিয়ে গেল। মুহূর্তে নিজের ভুল বুঝতে পারল সে। ঝুঁকতেই দেখল বুটটা ওর মুখের দিকে সবেগে এগিয়ে আসছে। সাথে সাথেই ড্যানের প্রতিক্রিয়া হলো অনেক প্র্যাকটিসের ফল।
বাড়ি দিয়ে বুটটাকে পাশে সরিয়ে দিল সে। ভারসাম্য হারিয়ে পড়তে পড়তে শেষ মুহূর্তে ড্যান হাত দিয়ে বারের কোণা ধরে নিজেকে সামলে নিল। শেষ মুহূর্তে ডান হাত দিয়ে বারের কোণা ধরে নিজেকে সামলে নিল লোকটা। চট করে পিছিয়ে গেল ড্যান। নিমেষে পিস্তলটা ওর হাতে বেরিয়ে এসেছে। ওটা তুলে নিয়ে টেবিলে রাখো মিস্টার, শান্ত গলায় আদেশ করল সে। ধীর গতিতে নিজেকে টেনে তুলে সোজা হলো লোকটা। পাশের লোক দুজন ওর থেকে একটু দূরে সরে গেছে। পিস্তলটা সরাও খোকা, আমরা তামাশা করছিলাম। টাকাটা তুলে আমার টেবিলে রাখো। একটুও কাঁপল না ওর গলা। লোকটাকে মারতে চায় না সে, তবে মনে হয় না তার দরকার পড়বে। এই লোকগুলো পরিস্থিতি তাদের অনুকূলে থাকলেই কেবল ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি কিন্তু ঠাট্টা করছি না, বলল ড্যান। বিরাট লোকটা মুদ্রাটা তুলবার জন্য ঝুঁকেই হঠাৎ ড্যানের উদ্দেশ্যে ঝাঁপ দিল। বক্সারের মতো দক্ষ পদক্ষেপে একপাশে সরে গিয়ে পিস্তলের নল দিয়ে সজোরে ওর কানের পিছনে আঘাত করল ড্যান। জ্ঞান হারিয়ে মেঝেতে আছড়ে পড়ে স্থির হয়ে রইল সে। অন্যদের উপর থেকে চোখ না সরিয়েই মাটি থেকে টাকাটা তুলে পিছিয়ে গেল সে। তারপর বারে গিয়ে খাবার দাম মিটিয়ে দিয়ে ফিরতি পয়সা পকেটে ঢুকালো। পার পাবে না তুমি, ওদের একজন বলে উঠল। তোমাকে শেষ করবে ও। কোন ক্ষেত্রে ধমকে কাজ হয় এটা ডিলানের কাছে ভালো করেই শিখেছে ড্যান। পিস্তল খাপে ভরে ওদের দিকে ফিরে দাঁড়ালো সে। তোমার খবর কি? ইচ্ছা করলে তুমি এখনই চেষ্টা করে দেখতে পারো। খুব সাবধানে হাত দুটো নিজের পিস্তল থেকে দূরে সরিয়ে বারের উপর রাখলো লোকটা। এটা আমার লড়াই না, হেরে গলায় বলল সে। একসাথে ছিলাম, এই যা। পিছিয়ে দরজার কাছে চলে এলো ড্যান। ওর টেবিলের কাছেই আর একটা টেবিলে বসে চুপচাপ একজন লোক লক্ষ্য করছে ওকে। লোকটাকে কি সে আগে কোথাও দেখেছে? কে? বেরিয়ে এসে দরজা ছেড়ে দিল ড্যান। ঝুল খেয়ে বন্ধ হলো দরজা। রাস্তার শেষ মাথায় তার ঘোড়া। তাড়াতাড়ি ওদিকে এগোলো সে। একবার পিছন ফিরে দেখলো লোকটা সেলুনের বাইরে এসে দাঁড়িয়েছে। একটা চুরুট ধরাচ্ছে সে। ঘোড়ার পিঠে উঠে ঘোড়া ঘুরিয়ে নিল ড্যান। সন্ধ্যার দিকে পাহাড়ের উপর কেবিনটার কাছে পৌঁছলো। অ্যাসপেন গাছের ছায়ায় অন্ধকারে ঘোড়া দুটোকে লুকিয়ে রেখে কিছুক্ষণ কেবিনের উপর নজর রাখল সে। চিমনি দিয়ে কোনো ধোঁয়া উঠছে না, প্রাণের কোনো সাড়াই দেখা যাচ্ছে না ওখানে। আরও আধ ঘন্টা পর প্রায় অন্ধকার হয়ে এলে ঘোড়া দুটোকে নিয়ে আগে বাড়ল সে। আস্ত বলে কোনো ঘোড়া নেই। মাটিতে টাটকা কোনো ঘোড়ার লাদিও ওর চোখে পড়ল না। ঘোড়া দুটোকে বেঁধে রেখে কেবিনের দিকে এগোলো। পিস্তলের উপরকার ফিতেটা খুলেছে আগেই। প্রায় দরজার কাছে এসে খেয়াল করলো দরজাটা সামান্য খোলা। কাঠের সিঁড়ির উপর ফোঁটা ফোঁটা কালছে দাগ। একটা ছুঁয়ে দেখলো, ভেজা ভেজা ঠেকছে। ভিতরে যেই থাকুক সে নিশ্চয় আস্ত বলে তার আওয়াজ শুনতে পেয়েছে। নিচু শান্ত গলায় সাড়া দিল ড্যান। বন্ধু ভাব নিয়ে এসেছি আমি, আলোটা একটু জ্বালাবে? ভিতর থেকে কোনো সাড়া এলো না। কেবিনটা একেবারে অন্ধকার। কয়েক মিনিট অপেক্ষা করলো ড্যান। তারপর আরো কাছে এগিয়ে গেল। দরজার কাছে গিয়ে শ্বাস টানবার শব্দ কানে এলো। সমান তালে শ্বাস পড়ছে না, আহত মানুষের শ্বাস, সে নিশ্চিত। বাম হাত দিয়ে দরজা ঠেলে খুলল, কিন্তু কিছুই ঘটল না। ভিতরে ঢুকে ইচ্ছা করেই ডান দিকে সরে দেয়াল ঘেঁষে দাঁড়ালো সে। তাও কিছু ঘটল না। কে ওখানে? প্রশ্ন করল সে। বলো, আমি একজন বন্ধু। তবু কোনো সাড়া নেই। ঝুঁকি নিয়ে ম্যাচ জ্বালালো ড্যান। ঘরের মাঝখানে টেবিলটার ওপাশে একটা লোক মেঝেতে উপুর হয়ে পড়ে আছে। তার হাতের কাছেই অল্প দূরে পড়ে আছে ওর পিস্তল।
রক্তে ভেসে যাচ্ছে ব্যাঙটা। কাঠিটা পুড়ে ছোট হয়ে এসেছে। আর একটা কাঠি জ্বালিয়ে টেবিলের উপর রাখা তেলের লণ্ঠনটা ধরালো ড্যান। টেবিলের পাশ দিয়ে ঘুরে লোকটার দিকে এগিয়ে গেল। ওর বাক স্কিন জ্যাকেটের পিছন দিকটা ছেঁড়া আর রক্তাক্ত, বুলেটের আঘাত। সাবধানে লোকটাকে চিৎ করল সে। ডাফ। ওর মাথায় একটা ক্ষতচিহ্ন, মনে হচ্ছে ওটা কয়েকদিনের পুরনো। বুলেটের আঘাত থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে। সোজা হলো ড্যান। চারপাশটা ভালো করে খুঁটিয়ে দেখল। ডাবকে সে গিলির সাথেই শেষ দেখেছে। যদিও ড্যান শুনেছে গিলির সাথে কিট আর লুকাস ছিল, ডাবও ওদেরই একজন হতে পারে। অনেক আহত লোকের সেবায় ডিলানকে সাহায্য করেছে সে, কিন্তু ডিলানই সব সময়ে সব সিদ্ধান্ত নিয়েছে, সেই হাল ধরেছে, আর ড্যান তার আদেশ পালন করেছে। একা এমন অবস্থায় পড়ে কি করতে হবে ঠিক বুঝে উঠতে পারছে না সে। প্রথমে ডাবের যত্ন নিতে হবে। বিছানাটা ঠিক করে নিয়ে এক হাত ডাবের কোমরের নিচে আর অন্য হাত কাঁধের তলায় দিয়ে ওকে তুলল ড্যান। শক্তিশালী ছেলে হলেও ডাবের শিথিল অচেতন দেহটা ওর কাছে অত্যন্ত ভারী বলে মনে হলো। হয়তো লড়ানোই ঠিক হলো না। তবু ওকে বিছানায় শুইয়ে রক্তাক্ত শার্টের বোতাম খুলে ফেলল সে। ক্ষতটার দিকে চেয়েই পেটটা কেমন গুলিয়ে উঠল। উঠে ফায়ার প্লেসে আগুন জ্বেলে পানি গরম চড়ালো। তারপর বাইরে গিয়ে ঘোড়া দুটোর জিন নামিয়ে ওদের গা ডলে দিল। কিছু খড় রয়েছে ওখানে, ওতে ঘোড়া দুটো দুদিনও চলবে না। ওদের কিছু খড় খেতে দিয়ে জিনিসপত্র কেবিনে নিয়ে মেঝেতে রাখল। পানি ফুটেছে। একটা পাত্রে কিছুটা পানি ঢেলে টেবিলের উপর রাখল। একটা পরিষ্কার রুমাল ভিজিয়ে ক্ষতটা ধুয়ে যথাসম্ভব পরিষ্কার করল ড্যান। আরেকটা রুমাল বের করে ক্ষতটা বেঁধে দিল। পিঠে যেখান দিয়ে গুলিটা বেরিয়েছে ওটাও একইভাবে বেঁধে দিল ধুয়ে। এরপর মাথার ক্ষতটাও ধুয়ে দিল। শুকনো মাংস খুব ছোট ছোট করে কেটে পানিতে ভিজিয়ে একটু গরম করে পাতলা স্যুপ বানালো। জানে না ঠিক কাজ করেছে কিনা, কিন্তু বেচারা ডাব নিশ্চয় অন্তত 2 দিন না খেয়ে আছে। ওকে কিছুটা স্যুপ খাওয়ানোর চেষ্টা করল ড্যান। আহত লোকটার গলা দিয়ে প্রথমে সামান্য একটু তরল খাবার নিচে নামলো, তারপর আরও একটু খেলো সে। মাঝরাতে নিজের বিছানা পেতে শুয়ে পড়ল ড্যান। নয়। হঠাৎ গভীর ঘুম থেকে চমকে জেগে উঠল ড্যান। কেবিনের ছাদের দিকে চাইল। কোথায় আছে সে? পাহাড়ের সেই কেবিন। ডাব। উঠে বসল সে। জেগে আছে ডাব, ওর দিকেই চেয়ে আছে। তোমাকে ঠিক চিনি না বন্ধু, তবে ঠিক সময়ে এসে পড়েছিলে। খুব খারাপ চোট পেয়েছি, তাই না? হ্যাঁ, বাঁচব। আমি ডাক্তার না, তবে ডিলান বলতো যাদের সাহস আর মনের জোর আছে তারা খুব খারাপ জখম নিয়েও শেষ পর্যন্ত বেঁচে ওঠে। সে বলতো মরা বাছা 70% মনের জোরের উপর নির্ভর করে। ডিলান? ও, এবার তোমাকে চিনেছি। তুমিই সেই ছেলে, সেই 10 বছর আগের কথা। শুনেছি এখনো তার সাথেই আছো তুমি। ডিলান মারা গেছে, ওদের হাতে খুন হয়েছে। ছাদের দিকে চেয়ে কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকলো ডাব। আমি জীবন বাজি রাখতে রাজি ছিলাম, ওরা 3 জনেও তা পারবে না। দরজা দিয়ে বের হচ্ছিল সে, কোনো সুযোগই দেয়নি ওকে। দোলনা বন্দুক ব্যবহার করেছিল। জামা পরে আগুন জ্বালালো ড্যান। আর স্যুপ বানিয়ে খাওয়ানো ছাড়া আর কিছুই মাথায় আসছে না। অবশ্য কিছু লতাপাতাও আছে ডিলানের কাছে, সেসব কিছু কিছু চিনেছে, কিন্তু এই অঞ্চলে ওই সব গাছগাছরা পাওয়া যাবে না। ওর সাথে যা আছে তাই দিয়েই ডাবের শক্তি কিছুটা ফিরিয়ে আনবার চেষ্টা করতে হবে।
কি হয়েছিল? প্রশ্ন করল ড্যান। ওদের কাজ, গিলি আর তার দুই সঙ্গী। আমাকে সঙ্গে নিতে চেয়েছিল, যায়নি বলে এই অবস্থা। যায়নি কারণ ডিলান আমার চেয়ে অনেক দ্রুত আর ভালো গুলি ছোড়ে। আর তাছাড়া লোকটার চলাফেরা আমার ভালো লাগতো। ওর মতো হতে পারলে সুখী হতাম, কিন্তু সারাটা জীবন বুনো আর বেআইনি পথে চলেই কাটলো আমার। ওর গলার স্বরটা মিলিয়ে গেল। 1 মিনিট পরে ড্যান দেখলো ডাফ ঘুমিয়ে পড়েছে। পানি গরম চড়িয়ে সে বাইরে গিয়ে ঘোড়া দুটোকে ঘাস খাবার জন্য ভালো একটা জায়গা বেঁধে রেখে এলো। ডাফের ঘোড়াটাও নিশ্চয় ওর সাথে করেই নিয়ে গেছে। কোনো ঘোড়া বা জিন দেখতে পেল না সে। সম্ভবত তার অস্ত্র নিয়ে গেছে। কাঠ জোগাড় করতে করতে পরিস্থিতিটা ভেবে দেখল ড্যান। ওর যদি ভিভিয়ান বা গিলিকে ধরতে হয় তবে এখনই রওনা হওয়া উচিত। এমনিতেও ডাফের বাঁচবার সম্ভাবনা মাত্র 10%। তবে ড্যানের সাহায্য ছাড়া ওর বাঁচবার কোনো পথ থাকবে না। যতই বেলা বাড়ছে ডাফের জ্বরও বাড়ছে। ঘোরের মধ্যে বিড়বিড় করে বকছে সে, আমাকে বাঁচাও। আবার বলে উঠল ডাফ, আল্লাহর দোহাই, গিলিকে খুঁজে পাওয়া পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখো। ওর থেকে সাবধান। সাপের বিষের চেয়েও বিষাক্ত সে। ডিলানের মতো তোমাকেও ঘৃণা করবে। সামনাসামনি মোকাবেলা করার সাহস হয়নি গিলির। ভীষণ ভীষণ ভয় পেয়েছিল বলেই অন্ধকারে শটগান ব্যবহার করেছে। ডিলান সাহসী ছিল বলেই ওকে সহ্য করতে পারত না সে। কিছুক্ষণ চুপ করে থাকলো ডাব। তারপর খুব শান্ত স্বরে বলল, আমাকে টেবিলের তলা দিয়ে গুলি করেছে। চুপি চুপি পিস্তল বের করে গুলি করেছে। কোনো সুযোগই দেয়নি। পেটে গুলি করে মারার জন্যে এখানে ফেলে রেখে গেছে। বলে গেছে তোমার ঘোড়া আর জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে। বলে গেছে আমার ঘোড়া আর জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে। ভালো হয়ে ওঠো, তোমাকে ডিলানের ঘোড়াটা দেব। ওটা সাথে করে নিয়ে এসেছি আমি। প্রায় 1 ঘন্টা ঘুমালো ডাফ। তারপর জেগে উঠে পানি খেতে চাইল। ড্যান ফ্যাসফ্যাসে গলায় ডাফ বলল, পেটে গুলি খাওয়া মানুষ এর আগেও অনেক দেখেছি। তারা সাধারণত 8 ঘন্টার মধ্যেই মারা যায়। কিন্তু আমি যতক্ষণ বেঁচে আছি এতক্ষণ বাঁচলে তাদের একটা সম্ভাবনা থাকে। ওই বুলেটটা হয়তো পরিষ্কার এফোর করে বেরিয়ে গেছে। ভিতরের কোনো ক্ষতি করেনি। এও ঘটতে দেখেছি আমি। কিন্তু মনে হয় আজকের রাতটা খুব খারাপ কাটবে আমার। এদিকে নিচের ঢালে এরকম গাছ জন্মে। 2-1 বার ওই গাছ ঝর্ণার পূব পাড়েও দেখেছি। ফুলগুলো লাল আর বেগুনি মেশানো রং। নাম সিঙ্ক ফয়েল। তুমি খুঁজে ওই গাছের কিছু পাতা এনে চা বানিয়ে দিও। জ্বরের জন্যে ওটা খুব ভালো, অনেক আরাম হবে। উঠে দাঁড়ালো ড্যান। তাহলে এখনই খুঁজতে বেরোনো দরকার। সন্ধ্যা হয়ে আসছে। বেশিক্ষণ আর আলো থাকবে না। ঝর্ণার পূব দিকে শ্যাওলা পড়া প্রকাণ্ড কালো পাথরটার কাছে ওই গাছ দেখেছিলাম। ওর আর একটু আগেই দেখবে একটা গাছের উপর বাজ পড়েছে ওরই আশেপাশে। রাইফেলটা তুলে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল ড্যান। ডাব যে জায়গার কথা বলেছিল সেখানেই ওই গাছগুলো পাওয়া গেল। হ্যাট ভর্তি পাতা নিয়ে ফিরল সে। শুয়ে অস্থিরভাবে ছটফট করছে ডাব। ওর কপালটা জ্বরে পুড়ে যাচ্ছে। মাথাটা বারবার এপাশ ওপাশ করছে আর বিড়বিড় করে প্রলাপ বকছে লোকটা। আহত লোকটার মাথা একটু উঁচু করে ধরে ওকে বসিয়ে দিল ড্যান। তারপর পাতাগুলো গরম চায়ে ভিজিয়ে সেটা ওকে খাইয়ে দিল। বারবার একইভাবে ওই কাজ করে চলল। তার ভয় হচ্ছে সে হয়তো ভুল করছে। ভিতরে
কোনো জখম হয়ে থাকলে এতে ক্ষতি হবে ওর, কিন্তু তাহলে তো এমনিতেই মারা যাবে ডাফ। এখানে সবচেয়ে কাছে যে ডাক্তার সেও 60 মাইল দূরে থাকে। তাছাড়া ডুরানগোতে হয়তো ডাফের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে। শেষ পর্যন্ত ঘুমালো ড্যান। সকালে উঠে দেখলো শান্তভাবে ঘুমাচ্ছে ডাফ। ঘোড়াগুলোকে খাইয়ে বাইরের অন্যান্য কাজ সারল সে। তবু ঘুমাচ্ছে লোকটা। রাইফেল আর পিস্তলগুলো বসে বসে পরিষ্কার করলো সে। তারপর কিছু কাঠ কেটে আগুনের পাশে তৈরি করে রাখলো ভবিষ্যতের জন্য। আবার বাইরে বেরিয়ে পিস্তল নিয়ে বিভিন্ন প্র্যাকটিস করতে লাগলো। অত্যন্ত ক্ষিপ্ত সে। হয়তো ডিলানের সমানই দক্ষতা এসে গেছে ওর। ডিলান বলতো এটা ওর জন্মগত যোগ্যতা। জায়গা মতো গুলি লাগাতেও পারে। কাউকে গুলি করবার ইচ্ছা ওর মনে না জাগলেও সে গিলিকে খুঁজে পেলে তাকে গুলি করবেই। কারণ ডিলানকে হত্যার দায়ে ওকে শাস্তি দেওয়া যাবে এমন কোনো প্রমাণ নেই, উপায় নেই। কিট আর লুকাসকে পেলেও ওদের সে শেষ করবে। কেবিনে ফিরে গেল ড্যান। জেগে আছে ডাফ। খোলা দরজা দিয়ে এতক্ষণ ওকে খেয়াল করেছে। ছেলের পিস্তলের হাত তো বড় চমৎকার। ভালো হাতই তোমার দরকার। আমি আর পশ্চিমে থাকতে চাই না। গিলির সাথে একটা মোকাবেলা হওয়ার পর পূবে চলে যাব ভাবছি। হয়তো ওখানেই থেকে যাব, হয়তো। তবে এই দেশটার একটা আলাদা মায়া আছে। মানুষকে টানে। পাহাড়ের দিকে চাও, কিংবা বিশাল খোলামেলা খালি প্রান্তরের দিকে মায়া পড়ে যাবে তোমার। আর কোথাও বাস করার সুযোগ কখনো পাইনি। যখন ছোট ছিলাম খুব চাইতাম বড় হয়ে পাহাড়ি মানুষ, বনে পাহাড়ে বাস করব। কয়েক বছর পর রাঞ্চে কাজ নিলাম। কাজ ভালোই পারতাম। ঘোড়া চালানোয় আশেপাশে আমার জুরি ছিল না। একদিন কয়েকজনের পকেটে টাকা ছিল না। উৎসব করতে চেয়েছিলাম আমরা। কিছু গরু তাড়িয়ে নিয়ে বিক্রি করে দিলাম। আইনের লোকেরা টের পেয়ে পিছু নিল। কিছুটা শক্তি ফিরে পেয়েছে ডাব। কথা বলতে ভালো লাগছে তার। ড্যান শুনছে। নিজে শেষ পর্যন্ত ডাকাত হব কখনো ভাবিনি। ছেলেবেলা থেকেই অনেক ডাকাতকে চিনতাম। সারা জীবন পালিয়ে বেড়ানো আর জেল বা ফাঁসির দড়ি ছাড়া ওদের আর কোনো ভবিষ্যৎ নেই। এক সন্ধ্যার একটা ভুলে আমিও তাই হয়ে দাঁড়ালাম। সেই থেকে আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তবে পেশাদার বন্দুকবাজির কাজ করিনি। আর তাই একটা লোককে হত্যা করতে হয়েছিল আমার। ওটাই ছিল জীবনের প্রথম খুন। লোকটা মানুষ খুন বা লোকজনের ঘরবাড়ি জ্বালিয়ে তাদের উৎখাত করবার কাজে টাকার বিনিময়ে ভাড়া খাটত। আমাকে তার কাজে সাহায্য করতে বাধ্য করার চেষ্টা করেছিল সে। আমি তার মুখের উপর না করায় সে পিস্তল বের করে। পিস্তলে আমার দক্ষতা আছে কিনা এ নিয়ে তখনও মাথা ঘামাইনি। সবাই কোমরে পিস্তল ঝোলায় আমিও পড়তাম। খামারে কাজ করতে অনেক সময় এর দরকার পড়ে। তোমার হাতে মারা পড়েছিল লোকটা। খাপ থেকে পিস্তল বের করার আগেই ওর গায়ে 2টো গুলি লাগিয়েছিলাম আমি। সেই থেকেই আমি ফেরারি। হঠাৎ যেন ক্লান্ত হয়ে পড়ল ডাফ। চুপচাপ চিত হয়ে শুয়ে রইল সে। একটা সিগারেট তৈরি করে ওর ঠোঁটের ফাঁকে গুজে ধরিয়ে দিল ড্যান। সিগারেটে 2টো টান দিয়ে সে আবার বলল, ওটাই তোমার জন্যে ভালো হবে। এই দেশ ছেড়ে পূবেই চলে যেও। পরবর্তী দিনগুলোতে অস্থির হয়ে উঠল ড্যান। ভিভিয়ান আর গিলি দেখা করে যে যার পথে চলে যাবে। এরপর ওদের খুঁজে বের করা মুশকিল হবে। কিন্তু তবু সে রয়ে গেল। দিনে দিনে সুস্থ হয়ে উঠছে ডাফ। ড্যানের মনে পড়ল এক আর্মি ডাক্তারের সাথে আলাপ করেছিল ডিলান।
পশ্চিমের লোকদের সম্পর্কে ডাক্তার মন্তব্য করেছিল, শক্ত চামড়া আর লোহা দিয়ে তৈরি এরা, সহজে পট করে মরে না। এটা হচ্ছে এদেশের মাংস, বিন আর কঠিন পরিশ্রমের ফল। বিছানা ছেড়ে ডাব যেদিন উঠল সেদিনই ড্যান তাকে জানালো এবার তাকে বিদায় নিতে হবে। ঠিক আছে ড্যান, বলল ডাব, তুমি তোমার কাজে যাও, আমি বেশ চালিয়ে নিতে পারবো। কথা মতো তোমার জন্যে ডিলানের ঘোড়া, জিন, তার পিস্তল আর আমার রাইফেলটা রেখে যাচ্ছি, বলল ড্যান। ডিলানের রাইফেলটা আমি নিজেই রাখতে চাই। চট করে মুখ অন্যদিকে ফিরিয়ে নিল ডাব। তুমি উন্নতি করতে পারবে। যদি কোনো দিন সুযোগ পাই এই উপকারের প্রতিদান দেওয়ার চেষ্টা নিশ্চয় করব। ড্যান আর একটা কথা বলবার আগে একটু ইতস্তত করল। অতীতের সেই দরজাটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। ডাব, আমার মাকে চিনতে না তুমি? ওর দিকে ফিরে তাকালো ডাব। তোমার জন্যে ওই পর্ব শেষ হয়ে গেছে ড্যান, ওর কথা ভুলে যাও। কেমন ছিল সে? ভুলে গেছো? ডাবের স্বরটা রুক্ষ। মোটেও ভালো ছিল না। তোমাকে ঠান্ডায় জমে মরার জন্যে বের করে দিয়েছিল। নীচ আর হৃদয়হীনা ছিল সিলিয়া। এখন কোথায় সে? ধপ করে বসে পড়ে একটা সিগারেট তৈরি করলো ডাব। কেউ ওর ব্যাপারে কিছু জানে না। ওর ভাবনা ছেড়ে নিজের জন্যে একটা সুন্দর সুষ্ঠু জীবন গড়ে নাও। রাস্তার উল্টো ধারে জন্মে ডিলান শেষ পর্যন্ত ভদ্রলোক বনে পরিচিত হয়েছিল, আর সিলিয়া সোনার চামচ মুখে নিয়ে জন্মেও বিপথে চলে গেছে। হ্যাঁ, কেউ কেউ সন্দেহ করে দু একটা খুনও সে করেছে। বাবাকে চিনতে তুমি? ডিলানের চেয়ে ভালো করে চিনতাম। একসময় ওর খনিতে কাজ করেছি, তখনই তোমার জন্ম। পুরো ব্যাপারটাই ছিল একটা ফাঁদ। তোমার অজুহাতে তোমার বাবার সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিতে চেয়েছিল সিলিয়া। কিছু একটা সন্দেহ হয় বার্কলে সম্পত্তি লিখে দিতে অস্বীকার করে। 1-2 সপ্তাহ পর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেকে সন্দেহ করে সম্পত্তির লোভে সিলিয়াই কাজটা করিয়েছে। বড় ভালো লোক ছিল বার্কলে। সিলিয়া এখন কোথায়? উত্তরটা এড়িয়ে যাবার জন্য কাঁধ ঝাঁকালো ডাফ। ওর কাছ থেকে তোমার দূরে থাকাই ভালো। ভুলে যাও ওকে। তুমি বেঁচে আছো জানলে তোমার সর্বনাশ করবে সে। আর ব্রুস? সে সিলিয়ার সাথেই আছে এখনো। প্রয়োজন ফুরিয়ে গেলে লাথি দিয়ে বের করে দেবে কিংবা বিষ খাইয়ে মারবে। পরদিন সকালে পাহাড়ি পথে হেস এর দিকে রওনা হয়ে গেল ড্যান। কিন্তু কিছু দূর গিয়ে টেইল হারিয়ে দক্ষিণে টেক্সাসে ঢুকল। ওর কোমরে ঝুলছে দুটো স্বর্ণমুদ্রা ভরা বেল্ট, কিন্তু খুব কমই খরচ করছে সে। এক রাতে বেশ কিছু মেসকাইট গাছের ধারে একটা পাহাড়ের তলায় ক্যাম্প করে আগুনে কাঠ চাপাচ্ছে সে। বড্ড একাকী মনে হচ্ছে নিজেকে। ডিলানের কথা আজ বড় বেশি করে মনে পড়ছে তার। বুঝতে পারছে সব ছেড়ে তার নতুন কোথাও চলে যাওয়া উচিত। পুবে যেতে চায় সে। কিছুক্ষণ থেকেই দূরে একটা শব্দ শুনতে পাচ্ছিল ড্যান। এবার আরও কাছে শিকল আর ভারী ওয়াগনের আওয়াজ হলো। কেউ একজন ডেকে উঠল। আগুনের কাছে কে? পিছন দিকে ছায়ার ভিতর সরে গেল ড্যান। বন্ধু হলে সোজা এগিয়ে এসো, আর না হলে গুলি খাবার জন্যে তৈরি হয়ে এসো। অন্ধকার থেকে একজনের হাসির শব্দ ভেসে এলো। সুন্দর সাদর আমন্ত্রণ। এসো মিরিয়ন, মনে হচ্ছে আজ রাতের জন্য একটা আশ্রয় পাওয়া গেল। 10। ওয়াগনটা আগুনের দিকে এগিয়ে এলো। একজন লম্বা গড়নের লোক নামলো। আগুনের দিকে মিটমিট করে চেয়ে সে বলল, কোনো ভয় নেই বন্ধু, আমরা তোমার ক্ষতি চাই না। হারিয়ে গেছি আমি আর মিরিয়ন, রাতের জন্যে আশ্রয় খুঁজছি। লোকটা আগুনের সামনে এগিয়ে এলো, ডান হাতে একটা রাইফেল ধরা। রাইফেলের মাথা মাটির দিকে নামানো। ওকে খুঁটিয়ে দেখল ড্যান। লোকটা নতুন জীবনের সন্ধানে যারা বেরোয়
তাদের মতোই। ওয়াগনের দিকে চাইল ড্যান। মিরিয়ন যেই হোক না কেন তাকে দেখতে পেল না সে। কেবল ওয়াগন থেকে 4টে রাইফেলের নল বেরিয়ে রয়েছে। অন্ধকার ছায়া থেকে বেরিয়ে আসেনি সে। ওয়াগনের কেউ দেখতে পাচ্ছে না ওকে। কিন্তু এই অবস্থায় গুলি করা বিপজ্জনক। কোথায় আছে জেনে ফেলবে ওরা। মুহূর্তে রাইফেলের গুলিতে ঝাঁঝরা হয়ে যাবে সে। বন্ধুই যদি হবে রাইফেল কেন? সুনরম রাখল ড্যান। তবে ওতে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত হয়তো ওরা আমাকে মারবে, কিন্তু তার আগে তোমার পেটও ফুটো হবে। চালমাত অবস্থা, কি বলো বাপ? বুড়ো আগুনের ধারে এগিয়ে এলো। পরনে সস্তা জামা কাপড়, তবে পরিষ্কার। তুমি কি একা? না, একটা পিস্তল আর একটা রাইফেলও আছে, জবাব দিল ড্যান। অন্য সাথীর আর কি দরকার? হেসে উঠল বুড়ো। দেখলে, বলেছিলাম না ও আমাদেরই লোক। নেমে পড়ো মিরিয়ন। ওয়াগনের পর্দাটা ফাঁক হলো। একটা মেয়ে হালকা পায়ে লাফিয়ে নিচে নেমে আগুনের দিকে মুখ করে দাঁড়ালো। খয়েরি চুল, কালো চোখ, পরিষ্কার মসৃণ চামড়া, সুন্দর দেখতে। আমি মিরিয়ন, কেবল এটুকুই বলল সে। সবাইকে নামতে বলছো না কেন? রসিক বুড়োকে বলল ড্যান। সবাই নেমে দাঁড়ালে একটু নিশ্চিন্ত বোধ করব আমি। দুজন তরুণ যুবক ওয়াগন থেকে নেমে দাঁড়ালো। বয়সে ড্যানের চেয়ে বেশি বড় হবে না ওরা।